আজ আসুন আমরা প্রায় ২৫০ বছরের পুরনো কলকাতায় একবার ফিরে যাই। এক ভরি সোনা পাওয়া যেত মাত্র ১৫ টাকায়। ১ টাকায় মিলত ৬৭ কেজি চাল। গমের দামটা ওই প্রায় ১ টাকায় ৬০ কেজি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সবে ভারত দখল করতে শুরু করেছে। ঠিক কেমন ছিল তখনকার কলকাতা? তখন থেকে আজ কতখানি বদলেছে সাধারণ পণ্যের দাম আর মানুষজন। বাড়ির ঠাকুমা ঠাকুরদাদের একটা কথা আমরা প্রায়ই শুনতাম, টাকার মূল্য তোমরা কি বুঝবে। আমাদের সময় ১ টাকায় ভারত ঘোরা যেত। কথাটা শুনে হয়তো হাসি পেয়েছে, তবে কথাটা কিন্তু একেবারেই ভুল নয়। সালটা তখন ১৭৫২, পলাশীর যুদ্ধের ঠিক ৫ বছর আগে। হঠাৎ করেই জিনিসপত্রের দাম বেড়ে গেল অনেকটা। তখনই জিনিসপত্রের দাম নিয়ে ইংরেজদের সাথে বাংলার এক ব্ল্যাক জমিদারের চিঠি চালাচালি হলো। আর সেই চিঠি থেকেই জানা যায় তখনকার বাজার দরের খুঁটিনাটি। সেই সময় কলকাতায় ছোটখাটো কেনাবেচা চলত স্থানীয় মুদ্রা আর কড়ি দিয়ে। বড় লেনদেনে ব্যবহার করা হতো রূপো, তামা এবং সোনার মুদ্রা, যেটাকে আমরা মোহর বলে চিনি। বাজার বসত গঙ্গার ধারের বন্দর এলাকায়। স্থানীয়দের পাশাপাশি ইংরেজ, ফরাসি, ডাচ, আর্মেনীয় বণিকরা ব্যবসা করতেন এখানে। তখন অবশ্য কেজি বা গ্রামের হিসেব আসেনি, কেনাবেচা চলত সের মনের হিসেবে। ১ মণ অর্থাৎ ওই ৩৭ কেজির একটু বেশি, আবার ১ সের মানে তা ১ কেজির মতো। সেই হিসেবে আজকের ১ টাকায় তখন ১ মণ ৩২ সের চাল পাওয়া যেত, অর্থাৎ প্রায় ৬৭ কেজিরও বেশি। গমের দামটাও ছিল চালের মতোই। তখন ১ মণ ৩ সের ময়দা মিলত মাত্র ১ টাকায়, যেটা প্রায় ৪০ কেজিরও বেশি। তেল পাওয়া যেত ১ টাকায় ১ মণ। আর এখন চকলেটের দাম ১ টাকায় হয় কি? তবে মূল্যবৃদ্ধি কিন্তু তখনও হতো। ১৭৫২ সালের পর থেকে বাজারের পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। হঠাৎ করেই জিনিসপত্রের দাম খানিকটা বাড়তে শুরু করে। তবে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে ওঠে পলাশীর যুদ্ধের পর। নবাব সিরাজউদ্দৌলা হারতেই গোটা বাংলার দখল নিতে শুরু করে ইংরেজরা। মির্জাফর তো তখন ইংরেজদের হাতের পুতুল। এরকমই একটা সময় কলকাতার দ্রব্যমূল্য সংক্রান্ত একটা ফর্দ ধরিয়ে দেওয়া হয় মির্জাফরের হাতে। এই যেমন ধরুন ৪০ মণ ১৫ কুইন্টাল চাল পাওয়া যেত ৭৫ টাকায়। ৮ মণ ডালের দাম ছিল তখন ২০ টাকা ২ আনা। ৫ মণ ঘি ৭৭ টাকা। ৬ মণ তেল ৫১ টাকা। ৮ মণ ময়দা ২৭ টাকা। ৫ মণ চিনি ৩৬ টাকা। ৬ মণ মিষ্টান্ন দ্রব্য ৬০ টাকা। ১ মণ মোরব্বা ১৯ টাকা। ১ মণ বাদাম কিশমিশ ৩১ টাকা ৪ আনা। ৫০টা খাসি ৫০ টাকায়। ভালো কথা। যদি ভাবছেন যে বাড়িতে কাজের লোক রাখাটা হালফিলের ফ্যাশন, তাহলে খুব ভুল ভাববেন। আজ থেকে ২৫০ বছর আগে তো কুজোর জল ঠান্ডা রাখার জন্য আলাদা লোক রাখা হতো। তাদের বলা হতো আবদার। এছাড়াও বাড়ি ভর্তি থাকতো পরিচালক, লাঠিয়াল, রাঁধুনি, কোচম্যান ইত্যাদি। আর এদের প্রত্যেকের বেতন হতো ওই ৫ টাকার আশেপাশে। যারা এর একটু নিচে অর্থাৎ প্রধান, বেয়ারা, জমাদার, সেবক, স্থানীয়, তাদের বেতন হতো তখন ৩ টাকা। আবার তার নিচে যারা কাজ করতেন তাদের বেতন হতো ২ টাকা ৫০ পয়সার মতো। কিছু মানুষের তো বিলাসিতা এমন জায়গায় ছিল যে তারা কৃতদাস অবধি রাখতেন। যাদের গুণাগুণ যত বেশি তাদের দর তত বেশি। আজকের হিসেবে প্রায় ৪০০ টাকা দরে বিক্রি হতো একটা আস্ত মানুষ। নাচ, গান, রান্না জানলে সেই দর বাড়ত অনেকটাই। তাহলেই ভাবুন সাধারণ মানুষের জীবন তখন ঠিক কেমন ছিল। সেই সময় বাজরা বা নৌকার দায়িত্বে থাকতো কলকাতা পুলিশ। দ্বার কে বইবে, মাঝি কে হবে, এই সবটাই ঠিক করতো কলকাতা পুলিশ। কলকাতা থেকে বহরমপুর পৌঁছতে সময় লাগতো প্রায় ২০ দিন। অবাক লাগছে তাই না? আজ তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেতে ১ দিনও লাগে না। ফ্লাইট হলে তো ১ ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। ভবিষ্যতে হয়তো এই সময় আরও কমে আসবে। তখন ভাড়াটাও ছিল অনেকটা কম। সেই সময় কলকাতা থেকে পাটনা যেতে সময় লাগতো ৭ দিন। দৈনিক ভাড়া ছিল ওই ২ টাকার মতো, অর্থাৎ একেবারে খরচ ১২০ টাকা। কলকাতার মধ্যে যাতায়াত খরচটা ছিল অনেকটা কম। সাধারণ মানুষ হেঁটে যাতায়াত করলেও অবস্থাপন্ন মানুষজন পালকিতেই যাতায়াত করতেন। কলকাতা থেকে চন্দননগর ২৪ টাকা ৮ আনা। হুগলি থেকে গুনতে হতো ৪৬ টাকা ৪ আনা। বহরমপুর যেতে ১৫৯ টাকা ৮ আনা। মুর্শিদাবাদ, কাশিমবাজার, মুর্দাবাগ যেতেও ওই একই ভাড়া দিতে হতো।
রাজমহলে যেতে 257 টাকা 12 আনা, ভাগলপুর যেতে 354 টাকা, পাটনা যেতে 540 টাকা, মুঙ্গের যেতে 406 টাকা দিতে হতো। তাহলে কলকাতার ইতিহাস জেনে কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।